আসসালামু আলাইকুম। আজ 16 মে 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের বিরুদ্ধে শেষ খেলা খেলল চাল ব্যবসায়ীরা। বিএনপির ভারত বর্জন ফ্লপ, বললেন ওবায়দুল কাদের। জামিন পেয়ে উচ্ছ্বসিত ইমরান খান। এবার বিস্তারিত। ভারতের বিরুদ্ধে শেষ খেলা খেলে দিল বাংলাদেশের চাল ব্যবসায়ীরা। সময়সীমা শেষ হওয়ায় ভারত থেকে চাল আমদানি বন্ধ হয়ে গেছে। বুধবার ছিল সরকার কর্তৃক আমদানি ও বাজারে সরবরাহে বেঁধে দেওয়া সময়সীমার শেষ দিন। শেষ সময় বেনাপোল বন্দরে কোনো চাল আমদানি করেনি কোনো প্রতিষ্ঠান। এতে বরাদ্দকৃত চাল আমদানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ পর্যন্ত মাত্র 280 মেট্রিক টন চাল আমদানি হয়েছে বেনাপোল বন্দর দিয়ে। জানা যায়, চাল রপ্তানিতে ভারত সরকারের শুল্ক কর আরোপ ও বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলার সংকটের কারণে এতদিন চাল আমদানি করতে পারেনি ব্যবসায়ীরা। তবে একটি সূত্র বলছে, ব্যবসায়ীদের অনেকে অজানা কারণে ভারত থেকে চাল আমদানি করতে আগ্রহ দেখাননি। গত 21 মার্চ ও 16 এপ্রিল দুই ধাপে দেশের 80টি প্রতিষ্ঠানকে 2,07,000 মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়। বাণিজ্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বছর দেশে চালের চাহিদা রয়েছে 3,07,00,000 টনের মতো। গত বছর উৎপাদন হয়েছিল 4,13,00,000 মেট্রিক টন। চাহিদার চেয়ে উৎপাদন বেশি হলেও মজুত করতে চাল আমদানি করা হয়ে থাকে। সম্প্রতি দেশে চালের দাম বাড়লে বাজারে সরবরাহ বাড়াতে গত 13 মার্চ দেশের 30টি প্রতিষ্ঠানকে 83,000 টন চাল আমদানির অনুমতি দেয়। এর মধ্যে সিদ্ধ চাল রয়েছে 49,000 মেট্রিক টন এবং আতপ চাল 34,000 মেট্রিক টন। পরবর্তী সময়ে 16 এপ্রিল আরও 50টি প্রতিষ্ঠানকে বিভিন্ন শর্তে 1,25,000 মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয় খাদ্য মন্ত্রণালয়। এর মধ্যে সিদ্ধ চাল রয়েছে 91,000 মেট্রিক টন এবং আতপ চাল 33,000 মেট্রিক টন। সরকার আমদানি ও বাজারে সরবরাহের শেষের সময় বেঁধে দিয়েছিল এবছরের 15 মে। তবে চালের ওপর ভারত সরকারের নানা শর্ত, 25% শুল্ক কর যুক্ত ও দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলার সংকট থাকায় ব্যবসায়ীরা চাল আমদানি করতে পারেননি। এর মধ্যে শেষ হয়ে যায় আমদানির সময়সীমা। ব্যবসায়ীরা বলছেন, ভারতের কঠিন শর্ত মেনে চাল আমদানি করার প্রয়োজন মনে করছি না। তাছাড়া এর চেয়ে সুলভ মূল্যে অন্য দেশ থেকে চাল আমদানির চেষ্টা চলছে। সুতরাং কেউ এটাকে ভারতীয় পণ্য বর্জন মনে করলেও আমাদের কিছুই করার নেই। এ পর্যন্ত দুটি চালানে মাত্র 280 মেট্রিক টন চাল আমদানি হয়েছে বেনাপোল বন্দর দিয়ে। সময় শেষ হওয়ায় ও শুল্ক বৃদ্ধি বহাল থাকায় বরাদ্দকৃত অবশিষ্ট চাল আমদানি নিয়ে শঙ্কায় ভুগছেন ব্যবসায়ীরা। বেনাপোল বাজারের চাল বিক্রেতা সুশান্ত কুমার বিশ্বাস জানান, বর্তমানে বাজারে চালের দাম বাড়তি। খুচরা বাজারে মিনিকেট 56 টাকা, মোটা চাল 50 টাকা, কাজল লতা 55 টাকা ও বাসমতি চাল 54 টাকায় বিক্রি হচ্ছে। তবে আমদানি হলে আর নতুন ধানের চাল কৃষকের ঘরে উঠলে দাম কমবে বলে আশা করছি। চাল আমদানিকারক প্রতিষ্ঠান বেনাপোলের নিপুণ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী লিপু হোসেন জানান, এবার তারা সরকারের কাছ থেকে 6,000 মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছেন। তবে চালের ওপর ভারত সরকারের নানা শর্তের পাশাপাশি 25% শুল্ক কর যুক্ত ও দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলার সংকট থাকায় এখন পর্যন্ত চাল আমদানি করতে পারেননি। এর মধ্যেই আমদানির সময় শেষ হয়েছে। এতে তার অনেক টাকা লোকসান গুনতে হবে। চাল আমদানিকারক হাজি মুসা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, চাল আমদানিতে ভারতে 25% ও বাংলাদেশে 15% শুল্ক কর পরিশোধ করতে হচ্ছে। এতে আমদানি করে তেমন লাভ নেই। নতুন করে সরকার আমদানির সময়সীমা বাড়ালে তারা আমদানির সুযোগ পাবেন। বেনাপোল বন্দর উদ্ভিদ সংনিরোধ কেন্দ্রের উপসহকারী হেমন্ত কুমার সরকার জানান, নতুন করে চাল আমদানির অনুমতি পেলে দ্রুত খালাসের ব্যবস্থা করা হবে। গত 2 বছরে বেনাপোল বন্দর দিয়ে মাত্র 280 মেট্রিক টন চাল আমদানি হয়েছে বলে জানান তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির আন্দোলনের ব্যর্থ চেষ্টা। আন্দোলনে ব্যর্থ হয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় তারা। আসলে তাদের কোনো ইস্যু নাই, তারা ভারতীয় পণ্য বর্জনকে ইস্যু বানাতে চায়। আমার প্রশ্ন হলো, ভারতীয় মশলা ছাড়া কি আমাদের চলে? আমরা মার্কিন স্যাংশন, ভিসা নীতি পাত্তা দেই না বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আলোচনাকালে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ভারতের মশলা ছাড়া আমাদের চলে না। শুধু মশলা কেন, ভারত থেকে শাড়ি কাপড় আসবে, এছাড়া আরও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য আসবেই। আওয়ামী লীগের এই নেতা বলেন, সম্প্রতি ঢাকায় বিএনপির 2টো সমাবেশই ফ্লপ হয়েছে। দলটির কর্মীরা হতাশ, তাদের আর নেতাদের ওপর আস্থা নেই। সে কারণেই বিএনপির কর্মীরা তাদের সমাবেশে যোগ দেয় না।
বর্তমান ডামি সরকার দেশকে লুটপাটের দেশ বানাতে চাচ্ছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লুটপাটের খবর আর লুকানো যাচ্ছে না। সরকারের লোকদের লুটপাটের খবর একের পর এক বের হতে শুরু করেছে। উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণের পর এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগের নেতা ও তাদের ঘনিষ্ঠজনরা। আজকে দুবাইয়ে অত্যন্ত দামি ৩৯৩টি বাড়ির খবর পাওয়া গেছে। ৬৪৩টি সম্পদের খবর ছাপা হয়েছে। এই সম্পদের মালিক কারা? এই যে ব্যাংক লুটপাট করেছে, এই যে দেশের সম্পদ লুট করেছে, ফ্লাইওভার পদ্মা সেতুর নামে টাকা লুট করেছে, এই টাকা দিয়েই তারা আজকে দুবাইয়ে বাড়ি বানাচ্ছে। সেই সংবাদ আজকে প্রকাশিত হয়েছে। এ খবর আর লুকানো যাচ্ছে না। সরকারের লোকদের লুটপাটের খবর একের পর এক বের হতে শুরু করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, চারদিক থেকে ব্যর্থ হয়েছে সরকার। সম্পূর্ণ ব্যর্থ হয়ে সরকার এখন গোটা জাতিকে ফতুর করার জন্য একের পর এক আর্থিক খাত, সামাজিক খাত সব লুট করছে। প্রত্যেকটি খাতে এখন প্রচণ্ড নৈরাজ্য বিরাজ করছে। রিজভী বলেন, মন্ত্রীদের নামে, এমপিদের নামে ব্যাংক দিলেন, তারাই তো সব লুট করে ফেলছে। এখন সরকার ভালো ভালো ব্যাংকের সঙ্গে সেগুলোকে মিশিয়ে দিতে চাচ্ছে। এভাবে তারা জনগণের টাকা, জনগণের সম্পদ লুটপাট করেছেন, পাচার করেছেন। বাংলাদেশ ব্যাংকের ভেতরে কি হচ্ছে সেটি বাংলাদেশের মানুষকে জানতে দেওয়া হচ্ছে না। সেখানে বিধিনিষেধ আরোপ করা হয়েছে যাতে সাংবাদিকরা সেখানে প্রবেশ করতে না পারে। ব্যাংকিং খাতে লুটপাট, নৈরাজ্য ও অনিয়ম ধামাচাপা দিতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে মনে করেন সাংবাদিক নেতারা। দ্রুততম সময়ের মধ্যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সাংবাদিকদের আগের মতো নির্বিঘ্নে প্রবেশাধিকার দেয়া না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ইআরএফ কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার, বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা আরোপ বিষয়ে নেতৃবৃন্দকে অবহিতকরণ শীর্ষক সভায় এসব কথা বলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের শীর্ষ নেতা সহ ইআরএফ এর সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। সাংবাদিক নেতাদের এই অবস্থানে পূর্ণ সমর্থন জানিয়েছে সম্পাদক পরিষদ, নোয়াব ও বিএফইউজে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব। ইআরএফ সভাপতি রেফায়েতুল্লাহ মির্ধার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ব্যাংক খাত থেকে একজন পিকে হালদার কয়েক হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাবেন, অথচ কিছু বলা যাবে না, এটা তো হতে পারে না। একজন ব্যক্তির 7 থেকে 8টি ব্যাংকের মালিক কিভাবে হন, প্রশ্ন রাখেন তিনি বলেন, সরকারের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে সাংবাদিকরা। সামনে বাজেট আসছে, এমন এক সময় কেন কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে? হলমার্ক কেলেঙ্কারি সহ সব বড় বড় আর্থিক অনিয়মের সংবাদ প্রকাশ করে সরকারকে সহযোগিতা করেছে গণমাধ্যম। বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ব্যাংক রিপোর্টাররা আজ সমস্যায় পড়েছেন, এটা আরও বাড়বে। ধীরে ধীরে সাংবাদিকরা আরও সমস্যার সম্মুখীন হবেন। দলমতের বাইরে এসে পেশাদারিত্বের জায়গায় আমাদের ঐক্য গড়ে তুলতে হবে। সকল সংগঠনকে সংঘবদ্ধ হয়ে আগাতে হবে। অতীতেও আমরা সংঘবদ্ধ হয়ে আমাদের অধিকার আদায় করেছি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংকে এমন একজন গভর্নরকে বসানো হয়েছে, তিনি ওই পদের যোগ্য নন। তার যে দুর্বলতা আছে সেটি ঢাকার জন্যই তিনি সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন। বর্তমান গভর্নরের আমলে বাংলাদেশ ব্যাংক কোনো সূচকেই সাফল্য অর্জন করতে পারেনি। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই ডলারের দাম 1 লাফে 7 টাকা বাড়িয়ে দিলেন কিসের ভিত্তিতে? তিনি বলেন, প্রয়োজনে আমরা বাংলাদেশ ব্যাংকের গেটে অবস্থান নিব, গভর্নরকে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে দিব না। আমাদের অধিকার আদায় করেই আমরা ছাড়ব। বিএফইউজের একাংশের মহাসচিব আব্দুল কাদের গনি চৌধুরী বলেন, ব্যাংকিং খাতে এখন আড়তদার তৈরি হয়েছে, একজনই অনেক ব্যাংকের মালিক। এছাড়া রিজার্ভ চুরি, ভল্টের সোনা চুরির মতো ঘটনার খবর যেন জনগণের সামনে না আসে, তাই চোরদের পাহারা দেওয়ার জন্যই এমন নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রণ সংস্থায় সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞায় আমরা বিস্মিত হয়েছি। এর মাধ্যমে কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয়, কিন্তু ভুল বোঝাবুঝি হবার পর তা মিটিয়ে ফেলাই হচ্ছে উত্তম কাজ। আমরা দেখি যে তথ্যের ঘাটতির কারণে ভুল বোঝাবুঝি হয়। অনেক সময়ই অনেক বিষয় আমরা গোপন রাখি বা যথার্থভাবে পরিবারের সদস্যদের কাছে প্রকাশ করতে পারি না। যেমন স্বামী স্ত্রীর কাছে যথাযথ তথ্য দেবে কিনা, স্ত্রী স্বামীর কাছে তথ্যের সবটুকু জানাবে কিনা, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।
পারিবারিক সম্প্রীতি, স্বামী স্ত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ধরে রাখবার জন্য অবশ্যই তথ্যের যথাযথ আদান প্রদান অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ব্যাপার। আসুন আজ থেকে পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধনকে অটুট রাখতে আমরা তথ্যের ভাগাভাগি করি যথাযথভাবে। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 190 মিলিয়ন পাউন্ড দুর্নীতির ওই মামলায় ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরি তার জামিন মঞ্জুর করেন। অভিযোগ ছিল প্রধানমন্ত্রী থাকাকালীন একজন আবাসন ব্যবসায়ীকে অবৈধ উপায়ে সহায়তা করায়। তার কাছ থেকে জমিটি উপহার স্বরূপ পান ইমরান ও তার স্ত্রী বুশরা বিবি। যদিও বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন ইমরান। পরে ইসলামাবাদ হাইকোর্টের কাছে জামিনের আবেদন করেন তিনি। ইমরানের দলের আইনজীবী সামাজিক মাধ্যম এক্সে জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, আরও দুটি মামলার শাস্তি ভোগের কারণে ভূমি দুর্নীতিতে জামিন পেলেও দ্রুতই কারাগার থেকে ছাড়া পাচ্ছেন না ইমরান। 2022 সালের এপ্রিলে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদের বেশ কয়েকটি অভিযোগের মুখোমুখি হচ্ছেন। তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন এবং পরবর্তীতে সাইফার ও অবৈধ বিয়ের মামলা সহ অন্যান্য মামলায়ও দোষী সাব্যস্ত হন। এবার ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে। হামাসের সঙ্গে লড়াইয়ে অন্তত 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী ওই 5 সেনার প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলের 5 সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ওই এলাকায় হামাসের বিরুদ্ধে 7 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার হামাস সদস্যদের সঙ্গে লড়াইয়ের সময় ওই 5 সেনা নিহত হয়েছেন। তবে কি কারণে তারা মারা গেছেন সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইসরায়েলি বাহিনী। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে 1200 জনেরও বেশি মানুষকে হত্যা করেন গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সদস্যরা। পরে ওই দিন গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এরপর গত 27 অক্টোবর থেকে গাজায় একযোগে স্থল, আকাশ ও সমুদ্র পথে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তখন থেকে এই পর্যন্ত গাজা উপত্যকায় হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর অন্তত 278 সেনা নিহত হয়েছেন। গত কয়েকদিন ধরে গাজায় উত্তরাঞ্চলে হামাসের সদস্যদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর লড়াই ব্যাপক তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে সম্প্রতি আবারও সংঘটিত হচ্ছে, যে কারণে সেখানে হামাসের বিরুদ্ধে আবারও জোরালো আক্রমণ শুরু করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর এই আক্রমণের ফলে গত 5 বছরের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 35,200 জনেরও বেশি মানুষ নিহত এবং আরও প্রায় 80,000 মানুষ আহত হয়েছেন। সরকারের ব্যর্থতার জন্য খোলাখুলি সমালোচনা করলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। গাজায় বেসামরিক ও সামরিক শাসনের স্পষ্ট কোনো পরিকল্পনা প্রকাশ না করায় যুদ্ধকালীন মন্ত্রিসভার এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, অক্টোবর থেকেই তিনি মন্ত্রিসভাকে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা গ্রহণের কথা বারবার বলে আসছেন, কিন্তু এতে তিনি কোনো সাড়া পাচ্ছেন না। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ফাতাহকে উদ্দেশ্য করে বলেন, তিনি হামাসের স্থানে ফাতাহকে জায়গা দিতে চান না। তিনি বলেন, গাজা হয় হামাস নয় ইসরায়েল শাসন করবে। গ্যালান্ট বলেন, এ ধরনের অবস্থায় আমাদের অর্জন দুর্বল হয়ে পড়বে এবং জিম্মিদের মুক্তিদানে হামাসের সঙ্গে কার্যকর আলোচনাও অকার্যকর হয়ে পড়বে। গ্যালান্ট আরও বলেন, গত অক্টোবরে গাজায় অভিযান চালানোর পরই তিনি যুদ্ধকালীন একটি পরিকল্পনা পেশ করেন। সেখানে তিনি তাদের শত্রু নয় এমন সরকার বসানোর প্রস্তাব দেন, কিন্তু তার এই প্রস্তাব নিয়ে কখনো আলোচনা হয়নি এবং তার বিকল্প কোনো প্রস্তাবও দেওয়া হয়নি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, গাজা নিয়ে পরিকল্পনা করতে ব্যর্থ হওয়ায় এটি আমাদেরকে একটি কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এজন্য আমি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে আহ্বান জানাই, দ্রুতই গাজা নিয়ে একটি পরিকল্পনা গ্রহণ করা উচিত। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।